আপনি যদি কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আজকে যে বিষয়টি আছে এডিআর কিভাবে সমঝোতা হয় বা সমঝোতা না হলে কি হয়, সেই বিষয়টি কিন্তু আজকে আমরা শিখবো ইনশাল্লাহ, আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আর আপনি যদি একজন সাধারণ করদাতা হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টি আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। কেননা এই বিষয়টির যে প্রস্তুতি বা পদ্ধতি রয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনি একজন করদাতা হিসাবে সেটি সম্পূর্ণ করতে পারবেন না। এই জন্য আপনার প্রয়োজন একজন অবশ্যই কর আইনজীবী বা এই সংশ্লিষ্ট যে সকল পেশাদার ব্যক্তি আছেন অভিজ্ঞ, তাদের আপনার সহযোগিতা নিতে হবে। তাহলে আজকে আমরা কি বলবো, আজকে বলবো চলো এডিআর সমঝোতা হলে কি হয়, আর যদি সমঝোতা না হয় তাহলে কি হয়, এডিআর সম্পর্কে আমরা পড়তেছি। তাহলে আজকের যে প্রশ্নটার বিষয় আছে সেটি হচ্ছিল, যদি এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে কি হবে, আর যদি সমস্যাটি সমাধান হয় তাহলে কিভাবে হবে। এই এডিআর সমস্যা সমাধানের বিষয়টি ছিল আয়কর আইনের 304 ধারার মধ্যে আছে। এটা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনি বুঝে যাবেন বা বুঝতে পারবেন। তাহলে এডিআর যে সমঝোতার যে বিষয়টি আছে সেটি হচ্ছিল, একজন করদাতা বা একজন কর কমিশনার বা একজন কর কর্তৃপক্ষ, দুই পক্ষেরই একটি সমস্যা যেটি হয় সেটি হচ্ছিল কর নিয়ে এই সমস্যা মূলত হয়। তো এইটি যারা সমস্যা সমাধান করবেন তারাই আসলে একজন সমঝোতাকারী বা মধ্যস্থতাকারী। যদি করদাতা এবং কমিশন প্রতিনিধি যদি একমত হন, তাহলে যে আইডিয়াটি আছে সেটি সম্পূর্ণ রূপে বা আংশিক সমস্যাটি সমাধান করা যায় বা বিরোধটি সমাধান করা যায়। আর যদি করদাতা বা কমিশনের প্রতিনিধি যদি এটিতে একমত না হয়, তাহলে কিন্তু সমঝোতাকারী যে পক্ষ থাকবেন বা মধ্যস্থকারী যে পক্ষ থাকবেন, তিনি কিন্তু আসলে সেই সমস্যাটি সমাধান করতে পারবেন না। তাহলে প্রথমে আসি আমরা আসলে সমস্যাটির সমাধান হলে কিভাবে হয়। সমস্যাটির সমাধান হলে সমস্যাটির সমাধান সমস্যা সমাধান প্রথমে আমরা পড়তেছি সমস্যাটি সমাধান। আচ্ছা, এই সমস্যাটি সমাধান করব কিভাবে, যদি কোনো করদাতা এবং কর কমিশনার প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে দুজনের এক হয় বলতে একমতে আসে, তাহলে কিন্তু এই সমঝোতাকারী পক্ষ বা মধ্যস্থকারী পক্ষ তিনি কিন্তু এটি সমাধান করতে পারেন। তাহলে সেটার ক্ষেত্রে কি করতে হবে, সেটার ক্ষেত্রে হচ্ছিল যিনি এটি একটি সমাধান করবেন, এই সমঝোতাকারী তিনি কিন্তু সম্পূর্ণরূপে সেইগুলি লিখে রাখবেন, লিখে যে কোন কোন কারণে তারা সমস্যাটি সমাধানে আসলেন, সেটা হচ্ছিল চুক্তি এগ্রিমেন্টের মাধ্যমে এটি কিন্তু করা হবে, যে কোন কোন শর্তে তারা দুইজন একমতে আসলেন। এর পরবর্তীতে কর পদ্ধতি কি হবে, সেই কর পদ্ধতি হবে, কর পরিশোধের সময় কিভাবে নির্ধারণ করা হবে, এই সম্পূর্ণ বিষয়গুলি কি আছে এই যে সমাধান পদ্ধতির মধ্যে কিন্তু এটি থাকবে। সর্বপ্রথম যেটি থাকবে সমাধানের মধ্যে সেটা হচ্ছিল কর পদ্ধতি। বলতে কর পদ্ধতি বলতে কি হলো, কর পদ্ধতি হচ্ছিল কত টাকা আসলে কর হয়েছে বা কত টাকা কর দিবেন, এটা কার কার মধ্যে হবে। এটা হচ্ছিল তিনটি পক্ষ, এখানে হচ্ছিল দুইটি পক্ষ থাকবে, একটা হচ্ছিল কর কমিশনারের পক্ষ বলতে কর কর্তৃপক্ষ, যদি আমি সহজে বলি তাহলে একটা হচ্ছিল কর কর্তৃপক্ষ আর একটা হচ্ছিল কর দাতার করদাতার পক্ষ। তাহলে এর পক্ষ হচ্ছিল দুইটি, একটা হচ্ছিল করদাতা, করদাতা এলো এক, আর হচ্ছিল আমার কর কর্তৃপক্ষ, কর কর্তৃপক্ষ এই হচ্ছিল পক্ষ দুইটি। এই দুইটি পক্ষের সমাধান করাবে কে, সমাধান করাবে হচ্ছিল এডিআর বা সমঝোতাকারী, সেটাকে বলা হয় সমঝোতাকারী। তাহলে এটার মধ্যে দুজনে কি হবে, কর কমিশনের পক্ষ বা কর প্রতিনিধি দুজনের আলোচনা সম্পূর্ণ এক থাকতে হবে। যদি দুজনে এটা সমাধান করতে চায়, তাহলে সেই সমাধানের বিষয়ের মধ্যে কি কি বক্তব্য থাকবেন, সেটা হচ্ছিল কর পদ্ধতি, আসলে কর হার বা কর পদ্ধতি, কর কিভাবে দিবেন, কত টাকা দিবেন, এটাতে যদি দুইজনই একমত আসে সেটাতে কিন্তু সেই পদ্ধতিটা কার্যকর হবে বা সমাধানের পথ হবে। সেটা কি বা কি করবে, সেটা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ থাকতে হবে। আমি মুখে বললাম বা কমিশনার বা কর কর্তৃপক্ষ লোক মৌখিকভাবে বললো, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অবশ্যই লিখিত আকারে থাকবে। তাহলে সর্বপ্রথম কি থাকবে, কর পদ্ধতি থাকবে। এই 2 নম্বর পদ্ধতি হচ্ছিল, এই 2 নম্বরে থাকবে হচ্ছিল কর পরিশোধ পদ্ধতি। কর পরিশোধ পদ্ধতি বলতে কত দিনের মধ্যে পরিশোধ পদ্ধতি, কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে এই যে যে করদাতা তিনি কর কর্তৃপক্ষকে কত দিনের মধ্যে কর পরিশোধটি করবেন, সেই বিষয়টাও কিন্তু এখানে যুক্ত থাকবে। আর যে শর্তাবলী থাকবে, শর্তাবলী
আরো যে শর্তগুলি থাকবে সেগুলো কিন্তু এখানে যুক্ত থাকতে হবে। আরো যে যে দুজনের পক্ষে তিনজনের বসে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলি কিন্তু সম্পূর্ণ রেকর্ডেড থাকতে হবে। যদি রেকর্ড না থাকে তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা সর্বপ্রথম বা যে বিষয়টি আছে সেই বিষয়টি আমরা আবার যদি চিন্তা করি, এখানে হচ্ছে দুইটি পক্ষ থাকবে। আর এডিআর এটা হচ্ছে 304 ধারা মোতাবেক এটি হবে। আর এখানে হচ্ছে করদাতা আর কর্তৃপক্ষ দুইটি পক্ষ থাকবে। এই দুইটি পক্ষের সমস্যা সমাধান করা হচ্ছিল বা সমঝোতাকারী তিনি হচ্ছিল এই বিষয়গুলি আরো যে শর্তগুলি আছে সব বিষয়গুলি কিন্তু রেকর্ড করবেন। রেকর্ড করার পরবর্তীতে দুই পক্ষ যদি রাজি থাকেন তাহলে তিনি এই ছক বা এই কলামটি পূরণ করে সম্পূর্ণভাবে এই এডিআর কর্তৃপক্ষের নিকট বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তিনি এটি জমা দিবেন। জমা দিলে ইনশাল্লাহ সুন্দরভাবে এটি সমাধান হয়ে যাবে। তাহলে সেটি হবে কি আমার এডিআর সমস্যার সমাধান। আর যদি না হয় তাহলে কি হবে? না হওয়ার বলতে কি বোঝায়? দেখা গেল যে করদাতা বা কর কর্তৃপক্ষ যে কোনো পক্ষ এই সিদ্ধান্তে রাজি হচ্ছে না। আসলে কি হবে? কেউ একটি মানতেছে, কেউ একটি মানতেছে না। এখানে 10টি শর্ত দেওয়া আছে, কিন্তু 10টি শর্তে বা 5টি শর্ত কেউ কোনো একটি মানতেছে না বা হচ্ছে না। তাহলে যতটুকু হবে ততটুকু যদি মানে তো ভালো, আর যদি না মানে তাহলে কিন্তু এই এডিআর আর কার্যকর থাকবে না। এই সমঝোতাকারী তার সময় থাকবে হচ্ছিল হাতে 3 মাস। যেদিন থেকে আবেদন করবে, এই গণনা কতদিন? এই গণনা হচ্ছিল যেদিন থেকে দাবিনামা প্রাপ্তি হবেন বা যেদিন থেকে আদালতের অনুমতি পাবে বা আপিল কর্তৃপক্ষ যদি এই যে তারিখটি উল্লেখ করবেন সেই তারিখ থেকে 3 মাসের মধ্যে এডিআর কার্যকর করতে হবে। যদি 3 মাসের মধ্যে এই সমঝোতাকারী বা এডিআর কর্তৃপক্ষ সমাধান না করতে পারেন তাহলে কিন্তু সেটি যে পূর্বের ন্যায় বিচার ব্যবস্থা যেটি আছে বা আইনগতভাবে যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থায় কিন্তু এটি চলে যাবেন। তাহলে এই হচ্ছে আমার আজকে যে বিষয়টি আছে। যদি সমাধান হয় তাহলে কিভাবে হবে, আর যদি সমাধান না হয় তাহলে সেটা কিভাবে বাতিল বলে গণ্য হবে, সেটি হচ্ছে যদি কোনো পক্ষ মতৈক্য না আসে বা দুজনের মতে বিরোধ হয়, কেউ মানে কেউ যদি না মানে, এরকম যদি হয় তাহলে যিনি সমঝোতাকারী তিনি সুন্দরভাবে লিখে কলমে উপযুক্ত কর্তৃপক্ষ যিনি আছেন এডিআর তার কাছে জমা দিবেন। যদি জমা দেন তাহলে অবশ্যই সেটি 3 মাসের মধ্যে যদি সমস্যা সমাধান করতে পারে ভালো, আর যদি না হয় তাহলে 3 মাস পর এডিআর বাতিল বলে বা ঘোষণা করা হবে। তাহলে সেগুলোর মধ্যে কি থাকবে? কর পরিশোধ পদ্ধতি থাকবে, কর হার নির্ধারণ থাকবে, এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের শর্তগুলি উল্লেখ থাকবে। যদি মানে তাহলে হবে, আর যদি না মানে তাহলে হবে না। এটাই হচ্ছিল মূল বিষয়। আর একটি বিষয় হচ্ছিল এই যে যিনি সমঝোতাকারী থাকবেন তার আসলে আচরণবিধি কি থাকবে সেটি কিন্তু আমাদের আয়কর বিধিমালা যেটি আছে তাতে উল্লেখ আছে। এর পরবর্তীতে এডিআরও কিন্তু এটি উল্লেখ আছে। এডিআর এর এটি হচ্ছিল 12তে আছে। সহকারীদের আচরণ যেটি আছে সেটি হচ্ছিল সহায়তাকারীর আচরণ। এটা যদি আপনি এডিআর বিধিমালা পড়েন তাহলে 12তে আপনি পেয়ে যাবেন। সেটি কি কি আছে? সেটি হচ্ছিল কারো প্রতি পক্ষ আচরণ করা যাবে না, যে আমি করদাতার পক্ষে বা আমি কর কর্তৃপক্ষের বিপক্ষে, এরকম কোনো আচরণ তার দ্বারা করা যাবে না। কোনো নথিপত্রে একতরফা কোনো ধরনের রায় সিদ্ধান্ত দেওয়া যাবে না। তিনি সততা এবং বিশ্বস্ততার সহিত তিনি তার দায়িত্ব পালন করতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তি যিনি থাকবেন নিষ্পত্তিকারী তাকে অবশ্যই স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, যাতে করে তিনি সুন্দরভাবে সঠিকভাবে কার্য পরিচালনা করতে পারেন। তাহলে আমরা প্রথম যেটি আছে সেটি তো সততা এবং বিশ্বস্ততার সহিত কাজটি করবেন। এটা হচ্ছিল যিনি সহায়তাকারী থাকবেন তার আচরণবিধি আসলে কিরকম হবে সেই বিষয়টি আসলে আমরা পড়তেছি বা বোঝার চেষ্টা করতেছি। অবশ্যই তার 1 নম্বর গুণাবলী কি থাকতে হবে? তার অবশ্যই নিষ্ঠা এবং বিশ্বস্ততার সহিত কাজটি সম্পূর্ণ করতে হবে। 2 নম্বর যে বিষয় আছে তাকে অবশ্যই স্বাধীনভাবে কার্যটি সম্পূর্ণ করার ক্ষমতা দিতে হবে। তিনি আবেদনের বহির্ভূত কোনো ধরনের কার্য সম্পাদন করতে পারবেন না, যে তার ইচ্ছা অনুযায়ী যেটি আছে সেটি তিনি প্রয়োগ করলেন এই ধরনের কোনো কার্যক্রম তিনি পরিচালনা করতে পারবেন না। এরকম আরো বিভিন্ন ধরনের বিষয়াদি আছে, সেই বিষয়াদি আপনাদেরকে পড়ে নেওয়ার জন্য অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই যদি 2বার বা 1বার পড়েন তাহলে এডিআর সম্পর্কে আপনার বিস্তর ধারণা হয়ে যাবে। তাহলে আমরা আজকে যে বিষয়টি পড়লাম আশা করি আপনার কোনো ধরনের সমস্যা নেই, এই বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এডিআর এর যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।